কথা বলি, আন্দোলন যদি সফল না হতো আমি আজকে কবরে থাকতাম, আমার অসংখ্য সহযোদ্ধা কবরে থাকতো। আচ্ছা, আপনি কতিপয় সমন্বয়কের কথা বললেন যাদের কারণে আসলে এরকম হয়েছে, এরকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে বা এরকম সুযোগ নেওয়ার চেষ্টা হয়েছে। কতিপয় সমন্বয়ক কারা, আমরা কি তাদেরকে চিনি? দেখুন, আপনাকে স্পেসিফাই যদি আমি বলতে যাই তাহলে সেটা আসলে রাজনৈতিক শিষ্টাচার কতটুকু মেনটেন করবে। তবু আমি বলছি, যারা সমন্বয়কের দায়িত্ব পালন করে সমন্বয়ক শব্দটাকে বাংলাদেশে অভিশপ্ত করে দিয়েছিল তারাই কতিপয় সমন্বয়ক। আপনি জানেন, এটা আপনাদের মিডিয়াতে অনেক এসেছে, অনেকবার এসেছে, অনেকবার আপনারা দেখেছেন। মুক্তিযুদ্ধ হয়েছে 54 বছর পার হয়ে গেছে, এটা স্বাভাবিক। আমি সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা পাবো না, একটু হেরফের হবে। কিন্তু জুলাই তো একেবারে তাজা খবর, তার মাঝখানে কি আমরা সঠিক তথ্য পেলাম যে কতজন জুলাই যোদ্ধা ছিল, কতজন আহত হয়েছেন, কতজন নিহত হয়েছেন, কতজন ট্রিটমেন্ট পেলেন, তাদের শারীরিক অবস্থা কি? আমি এটা একটু জানার চেষ্টা করবেন। কাজী জিয়াউদ্দিন বাসিত, তিনি জুলাই যোদ্ধা, আমরা আশা করি এখানে পেয়ে যাব। কাজী জিয়াউদ্দিন বাসিত, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা আপনি এই রাতের সময়টা দিচ্ছেন। জুলাইয়ের সেই সময়টাতে কেমন ছিলেন, কি ধরনের কাজগুলো করেছিলেন, কি ধরনের নিরাপত্তাহীনতায় ভুগেছেন এবং প্রতিবাদ জানিয়েছেন? এটা আসলে দিনভর আমরা বিভিন্ন জায়গা থেকে শুনেছি এবং এই স্মৃতিচরণ বারবার শুনতেও চাই বটে, কিন্তু এখন স্পষ্ট ভাষায় একটু জানতে চাই, জুলাই পরবর্তী যে বাংলাদেশটা এখন দেখতে পাচ্ছেন, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই যোদ্ধা হিসেবে আপনি পরিচিত, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন কতটা দেখেন? আপনারা আহত যারা আছেন চিকিৎসা সেবা পাচ্ছেন ঠিক মতো? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আমার সহ-আলোচক বৃন্দ এবং যারা 71 টেলিভিশনের সামনে বসে লাইভ টক শো দেখছেন, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে জুলাই যখন শুরু হয়েছিল তার ঠিক পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি কারান্তরীণ ছিলাম। আমি দীর্ঘদিন কারাগারে ছিলাম, ফ্যাসিস্ট শেখ হাসিনার রোশান আলো পড়ে বিভিন্ন মামলা দিয়ে তখন আমাদেরকে কারান্তরীণ রাখা হতো। তো আমরা দীর্ঘদিন আন্দোলনরত ছিলাম। আমি যখন কারা মুক্তি পেয়ে আমার বাহিরে আসলাম, আসার পর থেকেই শুনতে পাচ্ছি কোটা সংস্কার আন্দোলন নিয়ে আবারও নতুন করে আন্দোলন হয়েছে। পরবর্তীতে আমি প্রথমে 8ই জুলাই থেকে আমার ক্যাম্পাসে যাওয়া শুরু করেছি, কারণ আমি দীর্ঘদিন কারা অন্তরীণ থাকার এক সপ্তাহ পরেই জুলাই আন্দোলন শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি যখন ক্যাম্পাসে গেলাম, ক্যাম্পাসে তো আমরা এন্ট্রেন্স করতে পারতাম না, আমরা ক্যাম্পাসের পাশে গিয়ে আমাদের সকল সহযোদ্ধাদেরকে ডেকে, কারণ যারা দীর্ঘদিন আন্দোলনরত ছিল এবং তাদেরকে ডেকে জিজ্ঞাসা করলাম অবস্থা কি, তখন তারা বলল যে আন্দোলনকে চালিয়ে যেতে হবে এবং এই আন্দোলনের সফলতা নিশ্চিত করতে হবে। তন্মধ্যে আমরা কিন্তু প্রচুর পরিমাণে নিরাপত্তাহীনতায় সবসময় ছিলাম ফ্যাসিস্ট সরকারের আমলে, এবং প্রতিদিনই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ যত বিরোধী দলের ছাত্র সংগঠন আছে সবাই আমরা ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগতাম। মেনি টাইমস ছাত্রলীগ আমাদের উপর নির্যাতন করেছে, আমাদেরকে নির্মমভাবে আঘাত করেছে, আমাদের অনেক সময় আমার হাতে এখনো কোপের দাগ আছে, ছাত্রলীগ কুপিয়েছে। সুতরাং আমাদের জীবনে এরকম অসংখ্য নিরাপত্তাহীনতায় আমাদের জীবন কেটেছে। তো জুলাই আন্দোলন যখন আমরা শুরু করেছিলাম, প্রথম থেকে আস্তে আস্তে আমরা প্রোগ্রামে যাওয়া শুরু করি আমাদের সহযোদ্ধাদেরকে নিয়ে। ওই সময় আমরা নিশ্চয়ই শুনবো, এটা শুনবো, কেবল এখনকার বাংলাদেশের কথা বলেন। মানে একটা তো প্রাপ্য আছে, আপনাদের ট্রিটমেন্টের প্রয়োজন, সুচিকিৎসার প্রয়োজন, যারা আসলে নিহত হয়েছেন আপনার পরিচিত পরিমণ্ডলে, তাদের একটা প্রণোদনার প্রয়োজন। এটা কখনো ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না, তারপরও পাশে এসে দাঁড়ানোর মতো উদ্যোগ দেখেছেন, এগুলো ঠিকঠাক মতো প্রত্যাশা মতো পাচ্ছেন? দেখুন, আমাদের 1971 সালের ইতিহাস আমাদেরকে টানতে হবে। 1971 সালের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে যেরকম টানা হেঁচড়া করে এটার মর্যাদা নষ্ট করে দেওয়া হয়েছিল, ঠিক তেমনি জুলাই আন্দোলনে সকল জুলাই যোদ্ধাদেরকেও টানা হেঁচড়া করে এবং পার্সিয়ালিটি করে নিজের মতো করে জুলাই যোদ্ধার নিজের মতো করতে গিয়ে কিন্তু বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় এই জায়গাটাতে আপনার ব্যাপক অনিয়ম হয়েছে, এবং যে কখনো জুলাই যোদ্ধাই ছিল না তাকে জুলাই যোদ্ধার A গ্রেড, B গ্রেড, C গ্রেডে দেওয়া হয়েছে। অথচ যদি কোনো রাজনৈতিক দল বা বিশেষ করে ছাত্র দলের কথা বলা হয় তখন তাদেরকে দেখা C গ্রেড দিয়ে দেওয়া হয়েছে। এমন একজন বুকে গুলি লেগেছে, পেটে গুলি লেগেছে, তাকে শুধু ছাত্র দল করে, এই কারণে তাকে আপনার C গ্রেডে দেওয়া হয়েছে। ঠিক মুক্তিযুদ্ধকে যেরকম আপনার তখনকার আওয়ামী লীগ সরকার টেনে হিস্ট্রি একদম মর্যাদা নষ্ট করে ফেলেছে, এই জুলাই যোদ্ধাদেরও মর্যাদা গত সময়ে নষ্ট হয়ে গেছে। সুতরাং আপনি যে কথাটা বলেছেন, কাদেরকে দায়ী করবেন আপনি? ইন্টারিম গভর্নমেন্ট করেছে,
এবং এই জুলাইয়ের আন্দোলনকে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ক্যাশ করে যারা নেতৃত্ব পেয়েছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তখন পেয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের সময় কতিপয় সমন্বয়করা, তাদেরই কিন্তু এই দায়ভার এড়ানোর কোনো সুযোগ নাই। আমরা অসংখ্য নেতাকর্মী আছে আমার পরিচিত যারা মৃত্যুর পর থেকে ফিরে এসেছে, কিন্তু তাদেরকে জুলাই যোদ্ধা হিসেবে যে ক্যাটাগরি ছিল সেই ক্যাটাগরির সর্বনিম্ন স্তরে দেওয়া হয়েছে, এবং সেখানে আপনার এমন পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে, একজন প্রকৃত জুলাই যোদ্ধা গেলেও আপনি দেখেছেন বিভিন্ন সময় মিডিয়াতে, যখন প্রকৃত জুলাই যোদ্ধা আপনার ওখানে তার নিজের নামটা এনলিস্ট করার জন্য যেত, সেই জায়গাটাও তারা কিন্তু বিতাড়িত হতো। এরকম অসংখ্য ইতিহাস। আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, এখানে একটু বলে রাখি, কাজী জিয়াউদ্দিন বাসিত, আপনাকে যিনি প্রশ্ন করছেন তিনি সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান। জি, ইলিয়াস খান। জি, আসসালামু আলাইকুম। ভাইকে চিনেন? আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? জি ভাই। এটি আসলে অন্তর্বর্তীকালীন সরকার, আপনি যেটা বলছেন, তারা এটি করছে কেন? কারণ এই আন্দোলন তো ছাত্রদল, ছাত্র শিবির, সাধারণ ছাত্র সবাই ছিল। হঠাৎ করে ছাত্র দলের উপর তাদের এই ক্ষোভের কারণ কি? বা আপনি সুন্দর পয়েন্ট ধরেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে 17 বছর, এবং তারা 5 আগস্ট পরবর্তী সময়ে কোনো ধরনের আন্দোলনের ক্রেডিট নিতে যায়নি, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়নি, এবং কোনো অফিস আদালতে যায়নি, এবং সরকার গঠনের কোনো প্রক্রিয়াই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছিল না। এই কারণে ছাত্রদলকে তারা উপেক্ষা করেছে, এবং ছাত্রদলের যে হতাহত যোদ্ধারা আছে তাদের ক্যাটাগরিতে বৈষম্য করেছে, শুধু এই কারণে। কারণ ছাত্রদল তো ক্রেডিটের জন্য জুলাই আন্দোলন করেনি, ছাত্রদল তো আন্দোলনরত ছিল, এবং সেই কার্যক্রমটাতে যখন 5 আগস্ট পরবর্তী সময় সরকার ক্রেডিটের জন্য আন্দোলন করে কাজী বাসিত। না, দেখুন, আমরা যখন আন্দোলনের সফলতা পেয়েছে তখন ক্রেডিট নেওয়া শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি, শেষ করুন, আপনি শেষ ক্রেডিট করুন। যখন আন্দোলনের সফলতা পেয়েছে তখন ক্রেডিট নেওয়া শুরু হয়েছে। যদি আন্দোলনের সফলতা না পেতো তাহলে ক্রেডিট নিত না। এখনো অনেক ছাত্র সংগঠন আছে যারা লুকিয়ে আছে, আন্দোলনের কোনো আচ্ছা, ফুটেজ যে দেখাতে আপনি পারবে বললেন না যে না। কতিপয় সমন্বয়কের কথা বললেন, আপনাকে আরেকটা কথা বলি, আন্দোলন যদি সফল না হতো আমি আজকে কবরে থাকতাম, আমার অসংখ্য সহযোদ্ধা কবরে থাকতো। আচ্ছা, আপনি কতিপয় সমন্বয়কের কথা বললেন যাদের কারণে আসলে এরকম হয়েছে, এরকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে বা এরকম সুযোগ নেওয়ার চেষ্টা হয়েছে। কতিপয় সমন্বয়ক কারা, আমরা কি তাদেরকে চিনি? দেখুন, আপনাকে স্পেসিফাই যদি আমি বলতে যাই তাহলে সেটা আসলে রাজনৈতিক শিষ্টাচার কতটুকু মেনটেন করবে। তবু আমি বলছি, যারা সমন্বয়কের দায়িত্ব পালন করে সমন্বয়ক শব্দটাকে বাংলাদেশে অভিশপ্ত করে দিয়েছিল তারাই কতিপয় সমন্বয়ক। আপনি জানেন, এটা আপনাদের মিডিয়াতে অনেক এসেছে, অনেকবার এসেছে, অনেকবার আপনারা দেখেছেন। এবং আমি মনে করছি সকল জুলাই যোদ্ধাকে এই বিতর্কের প্রশ্ন বিদ্ধ করেছে যে পার্সিয়ালিটি করে। যদি আমি তো একবারই বলেছি, আমাদের সিনিয়র সাংবাদিক ইলিয়াস ভাই আমাকে কোশ্চেন করেছে কেন, কারণ হচ্ছে ছাত্রদল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বা ছাত্রদল অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ধরনের কার্যক্রমের সাথে ইনভলভ ছিল না। আন্দোলন সংগ্রাম করে আমরা আবার দেশ গঠনের নিমিত্তে আমাদের সংগঠনের কাছে ফিরে গেছি, আমাদের সংগঠনকে বেগবান করার জন্য আমরা কার্যক্রম শুরু করেছি। আচ্ছা, এবার বলে রাখি, আমার সঙ্গে আমার স্টুডিওতে 2 জন সংসদ সদস্য আছেন। আপনার যদি কোনো দাবি থাকে সেটা বলতে পারেন, তারা শুনবে। তারা যদি সুযোগ থাকে নিশ্চয়ই পার্লামেন্টে সেগুলো নিয়ে কথা বলবেন। আপনি এই সুযোগটা নেবেন কিনা, আপনার দাবির কথা যদি? জি, অফকোর্স, আমরা যারা জুলাই যোদ্ধা ছিলাম, জুলাই যোদ্ধা না, আমরা তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা। দীর্ঘ 17 বছর, আমি বলেছি তো, জুলাইয়ের ঠিক আগ মুহূর্তে আমি কারাগার থেকে মুক্তি পেয়েছিলাম, দীর্ঘদিন কারান্তরীণ ছিলাম। প্রায় আপনার ওই সময় আমার অ্যাপ্রক্সিমেট 300 ডেজ আমি কারান্তরীণ ছিলাম অ্যাট স্ট্রিচ। সুতরাং আমরা তো শুধু জুলাই যোদ্ধা হিসেবে না, আমরা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যোদ্ধা হিসেবেও আমরা অবশ্যই এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। বর্তমান সরকার মানুষের ম্যান্ডেটের মাধ্যমে, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, এবং আমরা মনে করছি সরকারের সকল কার্যক্রম, আমাদের প্রত্যাশা থাকবে, বিশেষ করে যারা বিগত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের সকলের পরিবারকে একটা সাস্টেইনেবল ইস্যু দিয়ে যে কোনো ব্যাপারে তাদেরকে যেন আপনার একটা দীর্ঘমেয়াদী, দীর্ঘস্থায়ী কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়, যে পদক্ষেপের মাধ্যমে ওই নিহত পরিবার অন্তত তার শহীদ পরিবার অন্তত তার শহীদের, আমরা জানি যে একজন মানুষ হারানোর বেদনা কেউ কখনো সইতে পারবে না, তবুও যেন তাদেরকে আপনার সাস্টেনেবল কোনো স্টেপ নিয়ে তাদের যে ফাইন্যান্সিয়াল, মেন্টালি সকল বিষয়ে যেন দেখভাল করতে পারে সরকার থেকে শুরু করে সকল পর্যায়ের নেতৃবৃন্দ। এবং আমরা চাই যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে, তাদেরকে যেন পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। এবং এমন অনেকে আছে যারা আতঙ্কগ্রস্ত হয়ে তাদের মেধাশক্তি হারিয়েছে, তাদেরকে যেন আপনার বিভিন্ন ধরনের জব অপরচুনিটির মাধ্যমে এই জুলাই এবং দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল যোদ্ধাদেরকে মূল্যায়ন করা হয়। এটা আমার একটা প্রত্যাশা থাকবে। এবং বোধ করি আপনার যে প্রত্যাশা
প্রত্যাশা, যে দাবি, এটা আসলে দাবি বলার কিছু নেই, এটা আপনাদের প্রাপ্যতা। এবং নিশ্চয়ই যেটা বললেন সেটা এই দুজন যিনি আমার সামনে আছেন তারা দুজনেই জুলাই যোদ্ধা, জুলাই আন্দোলনের মাঠে ছিলেন, তারাও এটা নিশ্চয়ই ফিল করবেন এবং পার্লামেন্টে বলবেন। ধন্যবাদ, আপনি আছেন আমাদের সঙ্গে। ডক্টর আতিক মুজাহিদ, নিশ্চয়ই কথাগুলো শুনতে ভালো লাগবে না যে অন্তর্বর্তী সরকারের সময় যেই সরকার আসলে অনেক প্রত্যাশা নিয়ে ছিল, সেখানেই কখনো কখনো সমন্বয়ক শব্দটা বিতর্কিত হয়ে গেল। আমরা যে বলছি আহতদের আমরা ট্রিটমেন্ট দিব, সেবা দিব, আমরা তো আহতদের সংখ্যাটা কি জানি, নিহতের সংখ্যা জানি? আমি আমার বাসেট ভাইকে ধন্যবাদ জানাই, তার এই স্যাক্রিফাইস কষ্টের জন্য তাকে আমি অবশ্যই অভিনন্দন জানাই, এবং আমরা তার প্রতি কৃতজ্ঞ যে উনি বাংলাদেশের জন্য দাঁড়িয়েছেন, কাজ করেছেন। তো দুইটা বিষয়, আমি গতদিন বসেছিলাম আমাদের এক ত্রাণমন্ত্রীর সাথে কথা বলতেছিলাম যে আমরা কিন্তু আমাদের গ্রামে জানি কোন লোকটা শহীদ হয়েছে, কোন লোকটা কিন্তু আহত হয়েছে। যদি গভর্নমেন্ট ডিসিশন নেয় যে অ্যাকুরেটলি স্বাধীনতার যদি মুক্তিযোদ্ধার কথা বলেন শহীদ, সেটাও বের করা সম্ভব। এবং গভর্নমেন্ট যদি চায় প্রকৃত জুলাই কারা কী ছিল সব করা সম্ভব। এক্সেপশনাল কিছু কেস আছে যেগুলো আর অনেকে জানেন না। উনি একটা কথা বলছিলেন, আন্দোলনের পরে বেশ কিছু লাশ অনেক দিন ঢাকা মেডিকেলে ছিল ফ্রিজিংয়ে, তাদের আইডেন্টিফাই করা যাচ্ছিল না, লাশগুলো ফুলে গেছে, মানুষ আসতে যাচ্ছে, কারণ ডাক্তার অনেকে তো ইরেজ করে ফেলছে তালিকা থেকে, নানাভাবে মৃত্যুর কারণ দেখিয়েছে, অ্যাবনর্মালিটির কারণ দেখিয়েছে, কারণ মারা গেছে এক আন্দোলনে কিন্তু দেখাইছে আর কারণে মারা গিয়েছে। এর অসংখ্য লাশে এরকম করে অন্ধকারে গেছে। সুতরাং অ্যাকুরেট যদি বলবেন অ্যাকুরেট পারবেন, বাট মোটামুটি একটা পাবেন। অনেক লোক মিসিং আছে ওই সময়, সেই মিসিং লোকগুলো কই আমাদের হাতে তালিকা আছে, তারপর যে আস্থা রাখার মতো তালিকা আছে, আস্থা রাখার মতো, যেটা আমাদের ইউনিসেফ করেছে 1400+, যেটা আমরা এখন পর্যন্ত সবাই মানে কি ইউনিসেফ না সরি আমাদের হিউম্যান রাইটস যেটা করছে, ইভেন হিউম্যান রাইটস, সেটা আমরা 1400 বলি। গভর্নমেন্টের এখন পর্যন্ত অ্যাকুরেসি মানে 800 সামথিং করেছে, যেটা গেজেটেড করেছে। এবং আমরা একটা পর্যায়ে যেমন বলছে যে হ্যাঁ কিছু ফেক লোক, এক ছাত্রলীগ কিন্তু সেই আন্দোলনে সে মানে মারা গিয়েছে এই মানে জুলাই যোদ্ধাদের মানে বিপরীতে, সে আবার শহীদ তালিকা আসতে যাচ্ছিল, এরকম কিছু ঘটেছে আর কি। তো সেগুলো আমাদের রিয়েল ইনভেস্টিগেশন করুন, কেন 1, 2, 5টা লোকের জন্য যেন রিয়েলি যে মানুষগুলো মারে তাদের যেন শহীদের জন্য তারা যেন ডিভেলু না হয়। সমন্বয়কদের এখানে ইস্যু ছিল না, ইস্যু আমি খোলাখুলি বলতে হবে যে এখানে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কথা আমি বলতে পারি, কিন্তু জুলাই স্মৃতি ফাউন্ডেশন অ্যাসিস্ট্যান্স করেছে গভর্নমেন্টের MSI নামে, গভর্নমেন্টের আন্ডারই ছিল, এটা মন্ত্রণালয়। তাহলে যে মন্ত্রণালয় ছিল সেই মন্ত্রণালয়ের উপদেষ্টার ব্যাপারে আমরা অবশ্যই অ্যাকাউন্টেবল এবং করা উচিত। কেন তিনি একটা এত বড় গুরুত্বপূর্ণ বিষয় যার মাধ্যমে ওনারা এসে এই চেয়ারে বসেছেন যে আকাঙ্ক্ষার মাধ্যমে, তারা কেন এটা ফেইলিওর করলো, এটা আমরা অবশ্যই কোশ্চেন করা উচিত। এটা কোনো দল মত বা এটা এরকম না যে এটা এমনভাবে মাঝে মাঝে পোর্ট্রে করা হয় যে এই পুরা এই ইন্টারিম গভর্নমেন্টে এনসিপির ছিল বা জামাত, এইরকম একটা মানে একটা ন্যারেটিভ। হোয়াট ইজ দিস, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। প্রথম দিনই মানে মনে হচ্ছিল যে আমরা স্যারকে ফোন দিয়েছি, স্যার আসবে, তখন মনে হচ্ছিল স্যারকে ফোন দিয়েছে, তো ফোন তো এনসিপি তো অনেক পরে তৈরি হয়েছে, কিন্তু হ্যাঁ আসলে এটা তো যেটা জামাত ছাত্রদের প্রতিনিধি কেমনি হয়, জামাত ইসলামের এবং উনিও তো বলেছেন, ইন্টারিম গভর্নমেন্টের প্রধানও তো বলেছেন যে আমরা ছাত্র দ্বারা ওনার নিয়োগকর্তা এখন অ্যাপয়েন্টেড ছাত্রদের প্রতিনিধি হিসেবে গিয়েছে, ঠিক আছে। তো বৈষম্য বিরোধী যারা ছিল ওই সময় 3 জন গিয়েছে, পার্টিসিপেট করেছে। আসলে তো ছাত্ররা কোনো গভর্নমেন্ট চালের ক্যাপাসিটি ওই টাইপে যদি বলে সে উঠতে, তারা তো জানে না, এক্সপিরিয়েন্স না। তো সেখানে যদি আপনি দেখেন, আপনি ওয়াহিদুজ্জামান সাহেবের কথা কোট করলেন, ওটা কে উনি ছিলেন? উনি তো ছিলেন আমাদের মির্জা ফখরুল সাহেবের বন্ধু, সবাই জানে। তা ওনাকে কি বলতে হবে যিনি বিএনপি করে? আমার বাসেদ ভাই, উনি ছাত্র দল করে, এটাকে বলতে হবে বুঝতে আমার বাকি আছে না? তাহলে আপনি তারপর আমরা রেসপেক্ট করবো একেবারে পলিটিক্যালি, তাই না? ইলিয়াস ভাই জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামে কাজ করে, উনি তো ওনার কথা বলবে, কিন্তু তারপরে কি আমরা রেসপেক্ট করবো না? তো সেম এইভাবেই বলবো যে ঠিক আছে এটা হচ্ছে পুরোটা আজকে যে টকশোটা এটা বিএনপির টকশো ছিল বলবো। আচ্ছা, জুলাই যোদ্ধার মধ্যে তার মানে বিএনপি আছে, জামাত আছে, এইভাবে বলা যাবে না। আপনি যদি পররাষ্ট্রমন্ত্রী বিএনপিপন্থী জুলাই যোদ্ধা, জামাতপন্থী জুলাই যোদ্ধা, এগুলো এই জিনিসটা সামনে হয়ে যাবে আমার যেটা মনে হচ্ছে, বাট এটা আমরা এইভাবে করতে চাই না। যারা মুক্তিযোদ্ধা ইজ মুক্তিযোদ্ধা ফর অল। জুলাই স্পিড জুলাই। এখন আর পার্টিগতভাবে আপনি ব্যক্তিগত বিভিন্ন পার্টি করতে পারেন, আপনি আমার বিপরীত পার্টি করতে পারেন, পক্ষের পার্টি, ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে কিছু জায়গায় ইউনিকনেস থাকতে হয়, যে এই জুলাইটা কিছু কারণে করতেছি এটা, তাহলে এটা ঐক্যভাবে টিকে থাকবে আর কি। কারণ আমরা একটা জায়গায় ঐক্য, বাকি জায়গায় পার্সোনাল রাজনীতির মেথড ভিন্ন হওয়ার কারণে আমরা ওই পদ্ধতিতে গেছি, এই পদ্ধতি। দেখেন গভর্নেন্সের ভিন্নতা, জাতীয়তাবাদী সরকার মনে করেন এইভাবে রাষ্ট্র চালাইতে হবে, এনসিপি আসলে এইভাবে চালাবে, এই তো চালানো লিডারশিপের পার্থক্যটা আছে। এক একজন এক স্টাইল থাকবে, কিন্তু রাষ্ট্রের যখন আন্দোলন সেটা সবার, ফেসিবাদ বিরোধী আন্দোলন সবার, বাংলাদেশের ডেমোক্রেসি স্টেবলিশ সবার এক্সিস্টিং সিস্টেমের মধ্যে যেটা নষ্ট সেটা রিফর্ম করার সবার। এটা কোনো ব্যক্তি কোনো দলের হতে পারে না। একটা সংসদ সচিবালয় এটা কি কোনো দলের?
রিফর্ম কোনো দলের হতে পারে একদম পরিষ্কার। Exactly, Uniqueness সেই জায়গা থাকতে থেকে হবে, জি। আমি জাস্ট একটা কথা ভুলে যাবো, ওই জিনিসটা আমাকে বলতে হবে, কারণটা হচ্ছে এই যে কেন আমাদের জুলাই স্মৃতি জাদুঘর ওপেন হচ্ছে না, হোয়াটস রং? এটা একটা স্বরাষ্ট্রমন্ত্রী বলছে একটা জীবন্ত জাদুঘর, এখানে ঢুকলে মানুষ বুঝতে পারবে ফেসিবাদের 17 বছরে কি কি আকামকুম হয়েছে, দেখলে মানুষের ভিতরে এটা যেমন কান্না করলো না, ওখানে গিয়ে সবাই কান্না করে দেয়। তাহলে এই জিনিসটা ঢুকলেই ফেসিস্টদের সহযোগীদের সমস্যা হবে, কারণ মানুষ তারা যে ন্যারেটিভ দিয়ে খাওয়াইতো সেই ন্যারেটিভ ধ্বংস হয়েছে, সাধারণ মানুষ যাবে দেখবে। এবং বলা হয় এখানে কিছু সচিব জড়িত রয়েছে যারা ওই সরকারের আমলেই তারা ফ্যাসিলিটিস পেয়েছে, এখন তারা বিএনপির মুখোশ ধারণ করার চেষ্টা করতেছে, আমরা বিএনপি, এবং তারাই বাধাগ্রস্ত করতেছে। এবং বাহিরের সত্যি স্পষ্টভাবে প্রমাণ আছে এটা? স্পষ্ট প্রমাণ কি, এটা তো মানে এটা অনেক case sensitive তো, একটা আপনি স্পষ্ট আপনি প্রমাণ ছাড়া তো- কোনোভাবেই বাংলাদেশি সিস্টেমে কোনো টেন্ডার যদি হয়, সরকারি কাগজে কোনোদিনও সচিবরা কোনোদিন অকাজ করে না। এই সচিব কাগজগতভাবে শুদ্ধ রাখবে অন্যায় কাজ করতে গেল, এটা বাংলাদেশের মানুষ খুবই খুবই সূক্ষ্মভাবে কাজগুলো করে। বাট আমাকে বুঝতে পারতেছি একটা সব ওকে একটা জিনিস, এটা ওপেন করতে কি সমস্যা আমাকে বলতে হবে, মানে একটা কারণ বলেন যে এটা সমস্যা, আপনি নিয়োগ দিবেন না, তাহলে আপনি নিয়োগ কেন আটকায় রাখছেন? তাহলে আমরা কোন লোকটা নিয়োগ আটকায় রাখছে? গভর্নমেন্ট টাকা দিছে, তাহলে আটকায় রাখতেছে কোন কোন সচিব? যেখানে মন্ত্রী আদেশ করছে, আমরা শুনেছি সেই জায়গার সচিব পরিষ্কার এটাকে করতে দিচ্ছে হ্যাঁ, না নিয়োগ, পরিষ্কার, এই তাহলে সেই পরিষ্কার। সচিব দায়ী, তাই আমি মনে করি, নাম বললাম না, সেই সচিবে দায়ী। ডক্টর আতিক মুজাহিদ, অনেক ধন্যবাদ। তবে হ্যাঁ, আজকে টকশোটা বিএনপির টকশো হবে না, কারণ সবচেয়ে বেশি হ্যাঁ, বলেছেন exactly, কিন্তু তাহলে- এনসিপি দলীয় সংসদ সদস্য, সবচেয়ে বেশি বলেছেন কিন্তু, আমি ঘড়ি ধরে দেখছিলাম। যাই হোক,